নমস্কার বন্ধুরা, গল্পের জাদুঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার চলে এসেছি আপনাদের জন্যই নিয়ে বিখ্যাত ঔপন্যাসিক নারায়ণ সান্যালের কাঁটা সিরিজ অন্তর্গত দি বৈবাহিক কাঁটা উপন্যাসের পঞ্চম পর্ব নিয়ে। অপরাজিতা কর পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ সে তার বান্ধবীর স্বামী পরেশ পালকে হত্যা করেছে। অপরাজিতার আইনজীবী প্রবীণ ব্যারিস্টার পি কে বাসু তদন্তে নেমে জানতে পারেন এক অতি পুরনো ব্যাংক ডাকাতির সঙ্গে সম্পর্ক আছে পরেশ পালের মৃত্যুর। পরেশ পালের বাবা জগদীশ পাল ছিলেন ওই ব্যাংক ডাকাতির মূল অভিযুক্তদের একজন। অপর দুই অভিযুক্তর মধ্যে একজন অলরেডি মৃত, আর অন্যজন চাঁদু রায়। সে হারিয়ে গেছে সমাজের ভেতর অন্য কোনো পরিচয়। পি কে বাসুর ধারণা সেই চাঁদুরাই পরিণত হয়েছে বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইন্দ্রনারায়ণ চৌধুরী, আর তার এই সামাজিক পরিচয় কোনোভাবে জেনে ফেলেছিল পরেশ পাল, এবং সে ব্ল্যাকমেল করছিল ইন্দ্রনারায়ণ চৌধুরীকে। হয়তো সেই জন্যই তাকে মরতে হলো, আর সেই খুনের দায় এসে পড়ল নিরীহ অপরাজিতার ওপর। অথবা আরো কোনো বড় শক্তির হাতে হয়তো নিহত হয়েছে পরেশ পাল। চলুন দেখি কোর্টরুমে কিভাবে রহস্যের পরদ খুলে খুলে পি কে বাসু উদ্ধার করে অপরাজিতাকে। খুব ভালো থাকবেন সবাই। চলে যাই সোজা গল্পে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ারের অনুরোধ রইল। নমস্কার। অর্ডার, অর্ডার। মিস্টার পিপি, পরবর্তী সাক্ষীকে ডাকুন। পিপি এরপর সাক্ষী দিতে ডাকলেন বিরাটির নির্মলা রায়কে। ধীর পদে সে উঠে দাঁড়ালো সাক্ষীর মঞ্চে। তার পরিধানে সাদা শাড়ি, সাদা ব্লাউজ। দু হাতে দুগাছি বালা ছাড়া গলায় বা কানে কিছুই পড়েনি। শপথ বাক্য পাঠ হয়ে যাবার পর বিচারক বললেন, আপনি বসে বসে সাক্ষ্য দিন। নির্মলা চেয়ারে বসল। আদালত কক্ষের চারদিকে দৃষ্টি বুলিয়ে সে যেন বিশেষ একজনকে খুঁজছিল। পিপি প্রশ্ন করেন, আপনার নাম শ্রীমতী নির্মলা রায়? নির্মলা তার আয়ত চোখ দুটি তুলে বললে, ঠিক জানি না। তার মানে নিজের নামটাও জানেন না? নির্মলা বিচারকের দিকে ফিরে বলল, ধর্মাবতার, ছোটবেলায় স্কুল কলেজে যখন পড়তাম তখন আমার নাম ছিল নির্মলা বাসু। একজনকে রেজিস্ট্রির মধ্যে বিয়ে করার পর জানলাম আমার নাম হয়ে গেছে নির্মলা রায়। এখন শুনছি আইনত আমার সেই বিবাহটা সিদ্ধ নয়। এক্ষেত্রে আমার নাম আইনত কি হয়েছে তা আমি ঠিক জানি না। ওর প্রশ্নের জবাবে হলফ নিয়ে কি বলবো আমি তো বুঝতেই পারছি না। পিপি অ্যাডভোকেট হাজরা বলেন, আমার প্রশ্নে তুমি দুঃখ পেয়েছো মা? এমনটা হবে তা আমি বুঝতে পারিনি। কিছু মনে করো না। এবার বলো, তুমি যখন সুশোভন রায়কে রেজিস্ট্রি করে বিবাহ করো তখন তুমি জানতে না যে সে বিবাহিত? নির্মলা মাথা নিচু করে জবাব দিল, না। সেই বিয়েতে তোমার মা বাবার সম্মতি ছিল না বলেই কি তোমাদের রেজিস্ট্রারি বিয়ে করতে হয়? আমার মা তখন বেঁচে ছিলেন না, বাবার অমত ছিল। হুম, বাবার অমত কেন ছিল? বাসু আপত্তি করলেন, প্রশ্নটা সাক্ষীর মতামত আহ্বান করা, ইওর অনার। কনক্লুশন। প্রশ্নটি বাতিল হলো। পিপির প্রশ্নে নির্মলা স্বীকার করলো আর্থিক হেতুতে নয়, নিঃসঙ্গতার কারণে সে অপরাজিতাকে পেইং গেস্ট হিসেবে গ্রহণ করেছিল। কারণ তার স্বামী, অর্থাৎ যাকে সে স্বামী বলে মনে করত, সেই পরেশ পাল মাসের মধ্যে 15 দিনই ট্যুরে গিয়ে বাইরে রাত কাটাতো। আসামি অপরাজিতা কর কতদিন ধরে আছে তোমাদের বাড়িতে? প্রায় 1.5 বছর। আমাদের বিয়ের প্রায় 6 মাস পর থেকেই। এই 1.5 বছরের ভেতর তুমি কি কখনো সুশোভন বাবু
এবং তোমার বান্ধবীকে অবাঞ্ছনীয় ঘনিষ্ঠতায় একত্রে আবিষ্কার করেছো? নির্মলা এবারেও দৃঢ়ভাবে মাথা নেড়ে বললে, না। তোমার কি কখনো সন্দেহ হয়নি যে তোমার চোখের আড়ালে ওরা অনৈতিক ঘনিষ্ঠতায় আসে? বাসু তৎক্ষণাৎ উঠে দাঁড়ান। অবজেকশন, ইওর অনার। সাক্ষীর সন্দেহ কোনো এভিডেন্স নয়, এটা কনক্লুশন মাত্র। বিচারক বললেন, অবজেকশন ইজ সাস্টেইনড। পিপি এবার সুশোভনের আয়ের উৎস সম্বন্ধে জানতে চাইলেন। নির্মলা জানালো, তার স্বামীর উপার্জন বেশ ভালোই ছিল। সে ব্যবসা করত। কিসের ব্যবসা তাও জানে না, তবে 2 বছরের মধ্যে সে গাড়ি বাড়ি করেছে, টিভি ফ্রিজ কিনেছে। অবশ্য সে জানে না ওর তথাকথিত স্বামীর ছেড়ে যাওয়া গাড়ি বাড়ি ফ্রিজ টিভির মালিকানা কার, তাতে ওর কতটা দাবি আইনত টিকবে। পিপি জানতে চায়, ওর কি কোনো রিভলভার ছিল, তুমি জানো? রিভলভার? ওর নিজের? আগে না, আমি তো জানি না। তুমি ওর পজেশনে কখনো কোনো রিভলভার দেখেছো কি, ওর হাতে বা সুটকেসে? হ্যাঁ, তা দেখেছি, একবার মাত্র। আলমারির চাবিটা খুঁজে না পাওয়ায় ওর অ্যাটাচি কেসটা হাতড়াচ্ছিলাম, হঠাৎ একটা রিভলভার দেখতে পাই। ও তখন স্নান করছিল। পরে ও স্নানঘর থেকে বেরিয়ে এলে আমি জানতে চেয়েছিলাম সেটা কার, কোথা থেকে এলো। ও আমাকে প্রচন্ড ধমক দিয়ে থামিয়ে দিল। সেটা কতদিন আগে, কবে? এই মাসের প্রথম দিকে। তারিখ তো মনে নেই। কিন্তু এটুকুও কি মনে নেই উনি ট্যুর থেকে ফিরে আসার আগে না পরে? অবজেকশন, ইওর অনার। আপত্তি তোলেন বাসু। লিডিং কোশ্চেন। বিচারক আপত্তি নাকচ করে দেন। বলেন, তার মতে এটি সাক্ষীর স্মৃতিকে উজ্জীবন করার প্রচেষ্টা মাত্র। নির্মলা এবার স্বীকার করে, হ্যাঁ তাই বটে। রবিবার 9 তারিখ দুপুরে ও তখন বাথরুমে স্নান করছিল। পিপি পিপলস এক্সিবিট এটি দেখিয়ে বলেন, এই রিভলভারটা কি? হতেও পারে, নাও হতে পারে, তবে ওই রকমই দেখতে ছিল সেটা। তুমি ইতিপূর্বে বলেছ যে সোমবার 10 তারিখ তোমার বান্ধবী আসামি অপরাজিতা কর বেশ রাত করে বাড়ি ফেরে, ঠিক তো? সেদিন আসামি কি তোমাকে কিছু অপ্রত্যাশিত জিনিস দেখিয়েছিল? দেখিয়ে থাকলে সেটা কি? দেখিয়েছিল, একটা রিভলভার। হুবহু ওই একই রকম দেখতে, যেমন দেখেছিলে দুপুরে সুশোভনের অ্যাটাচি কেসে, এখন আমি যেরকম দেখাচ্ছি? আগে হ্যাঁ। আসামির সঙ্গে সে সন্ধ্যায় তোমার কি কথোপকথন হয়, মানে কেমন করে তোমার স্বামীর অ্যাটাচি কেসে দেখা ওই রিভলভারটা তার হাতে এলো? অবজেকশন, ইওর অনার। সাক্ষী যে কথা বলেনি, সহযোগিতার মুখে সে কথা বসিয়ে প্রশ্নটা করছে। পিপি তৎক্ষণাৎ নিজেকে সংশোধন করে বলেন, বেশ বেশ, আমি নতুন করে প্রশ্নটা পেশ করছি। আসামির সঙ্গে সে সন্ধ্যায় তোমার কি কথোপকথন হয়, মানে কেমন করে একই রকম দেখতে একটা রিভলভার তার হাতে এলো? নির্মলা দীর্ঘ বর্ণনা দেয়। সে রাত্রে অপরাজিতা ফিরে এসে যা যা বলেছিল। শুধু সে যে অপরাজিতাকে ধমক দিয়েছিল অবৈধ প্রেমে তার স্বামীর সঙ্গে জড়িত থাকার সন্দেহে, এই কথা বাদ দিল। তখন কি তোমার সন্দেহ হয়নি যে? অবজেকশন, ইওর অনার। কনক্লুশন। প্রশ্নটা যদিও পুরোপুরি পেশ করা হয়নি, তবুও তা নাকচ হয়ে গেল। পিপি জানতে চাইলেন, 11 তারিখ মঙ্গলবার দুপুরে এ মামলার প্রতিবাদী পক্ষের ব্যারিস্টার মিস্টার পি কে বাসু কি তোমার সঙ্গে দেখা করেন? হ্যাঁ করেন। তার সঙ্গে কি একজন মহিলা ছিল? ছিলেন, সুকৌশলীর মিসেস সুজাতা মিত্র। মিস্টার বাসু তোমার কাছে কি জানতে চাইলেন? আবার বাধা দিলেন বাসু সাহেব। অবজেকশন, ইওর অনার। ইনকম্পিটেন্ট, ইররেলেভেন্ট অ্যান্ড ইম্যাটেরিয়াল। প্রতিবাদী পক্ষের আইনজীবী কখন কাকে কোথায় কি প্রশ্ন জিজ্ঞাসা করছেন তার সঙ্গে মামলার কোনো সম্পর্কই নেই।
পিপি বলে ওঠেন, ইওর অনার, মিস্টার পি কে বাসু আসামির অ্যাটর্নি। সো হোয়াট, তাতে কি হলো? আমার বর্তমানে ৫-৭ জন মক্কেল আছে। আমি যেখানে যা করেছি বলেছি তার জন্য ১০ জনই দায়ী। কে কত পার্সেন্ট? বাদী পক্ষ যদি প্রতিষ্ঠা করতে চান যে আমি যা করেছি তার জন্য বর্তমান আসামি দায়ী, তাহলে তাদের প্রথমে প্রমাণ করতে হবে আমার কাজ সম্বন্ধে আসামির পূর্ব নির্দেশ, অন্ততপক্ষে পূর্ব জ্ঞান ছিল। জাজ আনসারি বললেন, আই থিঙ্ক দ্য পয়েন্ট ইজ ওয়েল টেকেন। আপত্তিটা গ্রাহ্য হলো। পিপি হতাশ হয়ে বললেন, তাহলে আমার সওয়াল এখানেই শেষ। উনি এবার জেরা করতে পারেন। বাসু জেরা করতে উঠে বললেন, নির্মলা, তুমি মনে করে দেখো, বেশ ভেবে জবাব দাও। জানুয়ারি মাসের ৩ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে তোমার অপরিচিত কোনো লোক কি তোমাদের বাড়িতে এসেছিল তোমার স্বামী বা বান্ধবীর সন্ধানে? অথবা কোনো অপরিচিত লোক কি তোমাদের টেলিফোন করেছিল? একটু ভেবে নির্মলা বলল, হ্যাঁ, একজন অপরিচিত লোক দেখা করতে এসেছিলেন। সেটা শুক্রবার ৭ তারিখ দুপুরে। আর টেলিফোন একজন করেছিলেন। তিনি আমার অপরিচিত হলেও আমার স্বামী মানে সুশোভনের পরিচিত। প্রথমে তুমি ওই ৭ তারিখ শুক্রবার দুপুরের কথা বলো। যিনি দেখা করতে এসেছিলেন তার দৈহিক বর্ণনা দাও। কি কি কথোপকথন হলো বলে যাও। নির্মলার জবানবন্দি থেকে জানা গেল, দেখা করতে এসেছিলেন তিনি সুদর্শন যুবা পুরুষ, বয়স আন্দাজ ৩০। সে এসে জানতে চায় অপরাজিতা কর কি এই বাড়িতে থাকেন। নির্মলা তার জবাবে বলেছিল থাকেন, কিন্তু এখন সে বাড়িতে নেই। ছেলেটি তখন জানতে চেয়েছিল ওর গাড়ি কি স্ট্যান্ডার্ড হেরাল্ড WBF 9850। এবার নির্মলা প্রতিপ্রশ্ন করেছিল, আপনি কে, কোথা থেকে আসছেন? ছেলেটি উত্তরে বলেছিল, সে আসছে ক্যালকাটা ক্লেমস ব্যুরো থেকে। ওই গাড়িটি একটি অ্যাম্বাসেডরকে ধাক্কা মেরে পালিয়ে গেছে, তাই ও তদন্ত করতে এসেছে। তখন নির্মলা বলে, সেক্ষেত্রে অপরাজিতার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে দেখা করতে আসতে। ছেলেটি নির্মলাকে ধন্যবাদ দেয়, টেলিফোন নম্বরটি টুকে নেয়। তারপর বলে, একটা অনুরোধ করছি, রাখবেন? আপনার ননদের কোনো ফটো থাকলে আমাকে একবার দেখিয়ে দেবেন। নির্মলা ইতস্তত করে, তারপর ভাবে এতে অপরাজিতার কোনো ক্ষতির সম্ভাবনা নেই। তাই সে সেই ছেলেটিকে জানায় যে অপরাজিতা তার ননদ নয়, পেইং গেস্ট, এবং তাকে বসিয়ে ফটো অ্যালবামটা নিয়ে আসে। নির্মলার হাত থেকে ফ্যামিলি ফটো অ্যালবামটি নিয়ে ছেলেটি পাতা উল্টে দেখে। অপরাজিতার ফটো কোনটা দেখে সে চলে যায়। এই নিয়ে পরে নির্মলা তার বান্ধবীকে জিজ্ঞাসা করেছিল। অপরাজিতা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারেনি। বলেছিল তার স্মরণকালেও সে কোনো অ্যাম্বাসাডার গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যায়নি। লোকটার কোনো বদ মতলব আছে। বুঝলাম, তা সেই ছেলেটি আর ফিরে আসেনি অথবা ফোনও করেনি, তাই তো? না স্যার। আর কেউ, অন্য কোনো লোক সুশোভন বা অপরাজিতার খোঁজ করতে এসেছিল কি? নির্মলা একটু ভেবে নিয়ে জবাবে বলল, না স্যার, আর কোনো অপরিচিত লোক দেখা করতে আসেনি। তবে একজন অচেনা লোক টেলিফোন করেছিলেন। আগেই বলেছি, তিনি আমার অপরিচিত বটে, কিন্তু আমার স্বামীর পরিচিত। কি করে জানলে যে তিনি তোমার স্বামীর পরিচিত? যেহেতু তিনি ক্যামাক স্ট্রিটের কোনো একটা অফিস থেকে প্রথমে আমাকে ফোন করে ধরেন, তারপর ফোনটা সুশোভনকে দেন। সুশোভন তখন ক্যামাক স্ট্রিটের ওর অফিসেই ছিল।
সেটা কত তারিখ? নির্মলা নতনেত্রে কিছুক্ষণ অপেক্ষা করে বলে, তারিখটা আমার মনে আছে, ওই শেষ রবিবার, 9 তারিখ, বেলা 11টা নাগাদ। ঠিক কি কি কথা হয়েছিল? অনুপূর্বিক বলে যাও তো মা। নির্মলা বলে, আমি তখন বাড়িতে একাই ছিলাম। টেলিফোন বাজতে সেটা তুলে নিয়ে বললাম, হ্যালো। ওপাশ থেকে প্রশ্ন করা হলো, আপনি কি মিসেস রায় বলছেন নাকি? আমি কণ্ঠস্বরটা চিনতে না পেরে জানতে চাইলাম, আপনি কে? উপরান্ত থেকে ভদ্রলোক বললেন, আমি ক্যামাক স্টেট অফিস থেকে বলছি, আপনি আমাকে চিনবেন না? এটা কি মিস্টার সুশোভন রায়ের বাড়ি? আমি তখন বললাম, হ্যাঁ। উনি বললেন, তাহলে মিসেস সুশোভন রায়কে একটু ডেকে দেবেন। তখন আমি বললাম, আমি মিসেস সুশোভন রায়। ভদ্রলোক বললেন, থ্যাংক ইউ, এই নিন মিস্টার রায়ের সঙ্গে কথা বলুন। তারপর তারপর ও প্রান্ত থেকে টেলিফোনটা হাত বদল হলো। ও মানে সুশোভন বললে, নির্মলা শোনো, আমি ক্যামাক স্ট্রিটের একটা অফিস থেকে বলছি। আমি বোধহয় ভুলে আলমারির ডুপ্লিকেট চাবিটা আলমারির গায়ে লাগিয়ে চলে এসেছি, ওটা তুলে রেখো। বলে ও লাইনটা কেটে দিল। আমি অনেক খুঁজেও আলমারির ডুপ্লিকেট চাবিটা খুঁজে পেলাম না। চাবিটা আসলে ওর অ্যাটাচি কেসেই ছিল। দুপুরে যখন এলো তখন বলল, অ্যাটাচি কেসের ওপরের পকেটে এমন ভাবে ঢুকে গিয়েছিল যে ও দেখতে পাচ্ছিল না। মধ্যাহ্ন বিরতির সময় আসন্ন। জজ সাহেব জানতে চাইলেন, বাদী পক্ষের আর কয়জন সাক্ষী আছেন? মাইতি জানালেন, একজন স্যার, বড় জোর দুজন। জজ সাহেব তখন আদালত মুলতবি ঘোষণা করলেন। বেলা 2টোয় আবার আদালত বসবে। আসামি পুলিশের জিম্মেদারিতেই রইল। আদালত ভাঙলে কৌশিক এগিয়ে এসে বাসু সাহেবের কানে কানে বলল, মাইতি একজন সারপ্রাইজ স্টার উইটনেস লুকিয়ে রেখেছে মামু, ওর আস্তিনের তলায়। আদালতের একটা ঘরে রাখা আছে সেই এনোলা কে। আদালত বসলে সেই হিরোশিমার অ্যাটম বোমটা ঝেড়ে আসবে। হলো না মেনি? জানতে চাইলেন বাসু। আজ্ঞে না মামু, স্ত্রীলোক না, পুরুষ পুরুষ, হুলোই। তবে তাকে পর্দানসীর মিনির মতো পুলিশে ঘিরে রেখেছে, সাংবাদিকদের ওদিকে ভিড়তেই দিচ্ছে না। মধ্যাহ্ন বিরতির পর আদালত বসতেই নিরঞ্জন মাইতি এগিয়ে এলেন। জজ সাহেবকে একটা অহেতুক বাউ করে বললেন, এটি আমার লাস্ট উইকনেস ইওর অনার, মিস্টার রজত গুপ্ত। একজন পুলিশ অফিসার সংলগ্ন কক্ষের দ্বার খুলে দিলেন। ভিআইপি পদক্ষেপে আদালতে প্রবেশ করলো একজন সুদর্শন যুবা পুরুষ, সুটেড বুটেড, সাক্ষীর মঞ্চে উঠে শপথ বাক্য পাঠ করতে থাকলেন। এই অবসরে বাসু এগিয়ে এলেন আসামির কাছে, অস্ফুটে বললেন, অপ্রকাশ গুপ্ত। অপরাজিতা দাঁতে দাঁত চেপে বলল, এই বদমাইশটার জন্যই আমার এত হেনস্থা। শয়তানটা আমার হাতে রিভলভারটা গুছিয়ে দিয়ে। বাসু ওর কর্ণমূলেই বললেন, স্থির ভব, ফরগেট হিম। ভুলে যাব ওই নিমকহারাম বেইমানটাকে? কোনোদিন ভুলবো না। বাসু ওর কানে কানে বললেন, মনে চলি পথে, ফুলি নাকি ফুল, ফুলি নাকি তারা। মেয়েটি ম্লান হয়ে যায়, বানবিদ্ধ হরিণীর মতো বাসুর দিকে তাকায়। উনি তার হাতে একটু চাপ দিয়ে ফিরে এসে বসেন নিজের আসনে। ইঙ্গিতে সুজাতাকে কাছে ডাকলেন। সে কাছে আইলে বললেন, ওই বসে আছে নির্মলা, ওর কাছে গিয়ে জেনে এসো তো, ওই ছোকরাই সেদিন ক্যালকাটা ক্লেমস ব্যুরোর তরফে ওর বাড়িতে হানা দিয়েছিল কিনা। আমার কাছে ফিরে এসে উত্তরটা জানাতে হবে না। আমি জাস্ট তোমার দিকে তাকালেই মাথা নেড়ে হ্যাঁ বা না জানাবে, কেমন? সুজাতা ওদিকে এগিয়ে যায়। মাইতি ততক্ষণে জেরা শুরু করে দিয়েছে। নাও মিস্টার গুপ্ত, নাম ধাম তো বলেছেন, এবার বলুন আপনার প্রফেশনটা কি? আমি একজন
লাইসেন্সপ্রাপ্ত প্রাইভেট ইনভেস্টিগেটর। ওই যাকে চলতি বাংলায় বলে গোয়েন্দা, আর শরদিন্দুর মতো পণ্ডিতরা বলেন সত্যান্বেষী। কেমন? রজত গুপ্ত মৃদু হেসে বললে, তা বলতে পারেন। আপনার লাস্ট অ্যাসাইনমেন্টটা কে দিয়েছিল? শেষ কাজটা? তার নাম ছিল পরেশচন্দ্র পাল। ছিল? তিনি কি বেঁচে নেই? না, পরেশবাবু মারা গেছেন। তার হত্যা রহস্য নিয়েই তো এই মামলা হচ্ছে। তাই বুঝি? তা কবে তিনি আপনাকে এ কাজে এমপ্লয় করেন? কাজটা কি ছিল? এবছরই 6ই জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে। উনি আমার অফিসে এসে বললেন যে পরদিন শুক্রবার সকালে ওর বারাসাতের বাড়িতে ওর স্ত্রীর সঙ্গে একজন ভদ্রমহিলার দেখা করতে আসার কথা। উনি ওই সময় কলকাতায় থাকতে পারছেন না। উনি জানতে চান যে ওই মহিলাটি আদৌ দেখা করতে এলেন কিনা। মিস্টার পাল আমাকে সেই মহিলার একটা ফটোগ্রাফ দেখিয়ে বলেছিল ও ট্যাক্সি নিয়ে আসতে পারে। আপনি নিজের স্ট্যান্ডার্ড হেরাল্ড চেপে যাবেন, যার নাম্বার WBF 9850। তারপর আমি ওকে বললাম, সে তো আপনি কলকাতায় ফিরে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। উনি আমাকে ধমক দিয়ে বললেন, তাহলে আর পয়সা খরচ করে তোমাকে এমপ্লয় করবো কেন? তাই আপনি শুক্রবার সকালে 7 তারিখে পরেশ পালের বাড়ির কাছাকাছি লুকিয়ে রইলেন। কেমন? স্পষ্টতই লিডিং কোশ্চেন। বাসু আপত্তি করলেন না, অপ্রয়োজনে। সাক্ষী বিস্তারিত বিবরণ দিল। ফটোতে দেখা মেয়েটি নির্দিষ্ট সময়ে ওই স্ট্যান্ডার্ড হেরাল্ড গাড়ি চেপেই এসেছিল। পরেশ পালের বাড়িতে ঘন্টাখানেক থেকে ফিরে যায়। পরেশ পরে সাক্ষীর সঙ্গে যোগাযোগ করে তথ্যটি জেনে নেয়। তারপর কি হলো? তারপর সোমবার 10 তারিখে মিস্টার পাল আমাকে দুপুরবেলা যোগাযোগ করেন। করে বাসু বাধা দিলেন। বললেন, ইফ দ্য কোর্ট প্লিজ। প্রথমবার আমি বাদীপক্ষকে বাধা দিইনি, সময় সংক্ষেপের কারণে। কিন্তু বারে বারে এভাবে হিয়ারসে রিপোর্ট বরদাস্ত করা চলে না, ইয়োর অনার। মাইতি প্রতিবাদ করে ওঠেন, এটা রেড চেস্টের অংশ মাত্র। দায়রা জজ মাথা নেড়ে বললেন, নো কাউন্সেলর, আরো জোরালো এভিডেন্স ছাড়া এটাকে রেস জেস্টের অংশ বলে মেনে নেওয়া চলে না। আপত্তি গ্রাহ্য হলো। মাইতি ক্ষুব্ধ কণ্ঠে বললেন, ঠিক আছে, পরেশবাবুর নির্দেশানুসারে তুমি কি কি করলে বলে যাও। রজত গুপ্ত বলতে থাকেন, পরেশবাবুর নির্দেশ অনুসারে সে সোমবার 10 তারিখে সন্ধ্যা 6টার সময় তার নিজের গাড়ি নিয়ে বারাসাতে চলে আসে। পরেশ পাল তার গাড়ি নিয়ে রায়চৌধুরী ভিলার গেটের কাছাকাছি অপেক্ষা করছিল। সেটাই ছিল নির্ধারিত মিটিং পয়েন্ট। ওরা দুজনে দুখানা গাড়ি নিয়ে একটু নির্জনে সরে যায়। সেখানে পরেশবাবুর নির্দেশে ও নিজের গাড়ির নাম্বার প্লেটটা বদলে ফেলে। মাইতি জানতে চান, কেন? কেন বোঝাতে হলে আমাকে বলতে হয় আমার এমপ্লয়ার আমাকে কি বলেছিলেন, কিন্তু সে কথায় যে আদালতের আপত্তি, কি করে বোঝাবো বলুন? মাইতি অসহায়ভাবে বিচারকের দিকে তাকালেন। বাসু বললেন, আমার মনে হয় আমার আপত্তি এখন উইথড্র করা উচিত। দিস হ্যাজ নাও বিকাম আ পার্ট অফ রেজ জেস্ট। মাইতি বলেন, থ্যাংক ইউ। সাক্ষীকে বলেন, এবার বলো কেন? রজত বলে, পরেশবাবু ওকে বলেছিলেন ওই গাড়ি নিয়ে পুনরায় পরেশবাবুর বাড়ির কাছাকাছি থাকতে। সেদিনও রাত 8:30টায় সেই মেয়েটির আবার আসার কথা। এসেছে দেখলেই রজত ফিরে এসে একটা নির্দিষ্ট নির্জন স্থানে অপেক্ষা করবে। পরেশ পাল লুকিয়ে থাকবে আরো কিছুটা দূরে রায়চৌধুরী ভিলার গেটের কাছাকাছি। রজত তার নিজের গাড়ির পেছনের চাকার হাওয়া বের করে অপেক্ষা করবে। ওই মেয়েটির শহরে ফেরার ওই একই রাস্তা। ফিরছে দেখলেই সে মাঝ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করে গাড়িটাকে আটকাবে, অনুরোধ করবে তাকে একটা লিফট দিতে। কয়েক কিলোমিটার দূরে একটা পেট্রোল পাম্প, সেখানে গিয়ে যাতে ওই চাকায় সে হাওয়া দিতে পারে। পরেশ বলেছিল পেট্রোল পাম্পে ওই মেয়েটা নির্ঘাত একটা জরুরি টেলিফোন করবে। তুমি যেমন করে পারো লুকিয়ে থেকে শুনবে মেয়েটি কাকে টেলিফোন করে কি বলেছে।
মাইতি বললেন, মিস্টার গুপ্ত, আপনি অনেক কিছুই বললেন, কিন্তু আমার প্রশ্নের জবাবটা দিলেন না। গাড়ির নম্বর প্লেট বদলালেন কেন? আই এম সরি। পরেশবাবু চাননি যে মেয়েটা বা কোনো পথচারী আমার গাড়ির নাম্বারটা মনে রাখে, অর্থাৎ ভবিষ্যতে তদন্ত হলে আমার গাড়ির কথা উঠলেও সেটাকে যাতে কেউ খুঁজে না পায়। এই জন্য নাম্বার প্লেটটা উনিই বানিয়ে এনেছিলেন, আর আমার গাড়িতে আমরা সেটা লাগিয়ে নিই। নম্বর প্লেটটা কত ছিল? WMW1757। তারপর কি হলো বলে যান। রজত বলতে থাকে, সে প্রশ্ন তুলেছিল, মেয়েটা যদি গাড়ি না থামিয়ে আমাকে কাটিয়ে চলে যেতে চায়, তাহলে আমি কি করব? পরেশ বলে, ওর পিছনের চাকায় ফায়ার করে গাড়িটা অচল করে দিও। ও বুঝতে পারবে না যে কে ফায়ার করেছে, ভাববে টায়ারটা বাস্ট করেছে। গাড়ি থামাতে ও বাধ্য হবে। রজত তখন জবাবে জানায় যে ওর কাছে ওর নিজের রিভলভারটা নেই। পরেশ বিরক্ত হয়। শেষে সে তার হিপ পকেট থেকে একটা ছোট্ট .32 রিভলভার বার করে রজতের হাতে দেয়। বলে, এটা রাখো, কাজ খতম হলে ফেরত দিও। তারপর পরেশ ওকে বলে, রায়চৌধুরী ভিলার কাছাকাছি আবছায় গাড়িটা পার্ক করে অপেক্ষা করবে সে, রাত 11টা পর্যন্ত। রজত যেন এসে রিপোর্ট করে। একটা জোরালো বিদেশি ছোট্ট টেপ রেকর্ডার পরেশ রজতকে দিয়েছিল। বলেছিল, মেয়েটা টেলিফোনে কথা বলতে শুরু করলে তুমি তার কথাগুলো রেকর্ড করে নিও। মাইতি বলেন, তারপর রজত বর্ণনা দেয় কিভাবে সে অপরাজিতাকে মাঝপথে রুখে দিয়েছিল। টায়ার ফাটাতে হয়নি, কিন্তু মেয়েটির বিশ্বাস উৎপাদন করার জন্য তাকে রিভলভারটা হস্তান্তর করতে হয়। মাইতির প্রশ্নোত্তরে রজত আরও জানায়, পরেশের কাছ থেকে রিভলভারটি হাতে পেয়ে সে প্রথামাফিক পরীক্ষা করে দেখে নেয় যে তাতে 6টাই তাজা বুলেট ছিল। তারপর যা যা ঘটে, অর্থাৎ অপরাজিতা বাসু সাহেবকে ঠিক যা যা বলেছিল তাই রজত তার জবানবন্দিতে বলে যায়। এমনকি মেয়েটির সঙ্গে তার শেষ দিকে যে রোমান্টিক কথাবার্তা হয়, রবীন্দ্রনাথের উদ্ধৃতি পর্যন্ত অকপটে স্বীকার করে। মাইতি বলেন, টেপ রেকর্ডারটা আপনার কাছে আছে? থাকলে বাজিয়ে আদালতকে শোনান। রজত তার হিপ পকেট থেকে ছোট্ট একটা টেপ রেকর্ডার বার করে বাজিয়ে শোনাল। দারুণ নিখুঁত যন্ত্র। স্পষ্ট শোনা গেল অপরাজিতার কণ্ঠস্বর, প্রথমে ইংরেজিতে। ইজ ইট এয়ারপোর্ট হোটেল? আপনাদের ডাইনিং রুমের এক্সটেনশনের নম্বরটা আমাকে দিন। ইজ ইট ডাইনিং রুম? Would I talk to Mr. P.K. Basu, bar at law? He must be... Oil. Yes, thank you. এরপর বাংলায়, শুভ সন্ধ্যা স্যার, আমি অপরাজিতা বলছি, বারাসাত থেকে মাইল 4 দমদমের দিকে একটা পেট্রোল পাম্প থেকে। এভরিথিং ফাইন স্যার, কেউ কিছু সন্দেহ করেনি। এরকম লোককে স্যার গুলি করে মেরে ফেলা উচিত। তারপর, আপনি চিন্তা করবেন না স্যার, আমার হাতে এখন একটা রিভলভার আছে, আর তাতে ছটা তাজা বুলেট পর্যন্ত। মাইতি বললেন, এনাফ, আর শোনাতে হবে না। রজত যন্ত্রটি সুইচ অফ করে দিল। বাসু আপত্তি জানালেন, আমরা পুরো টেপ রেকর্ডিংটা শুনতে চাই স্যার। মাইতি বলেন, বাকিটা এই মামলায় অপ্রাসঙ্গিক বাসু সাহেব। বাসু বলেন, সেটা হয়তো বাদীপক্ষের দৃষ্টিভঙ্গি থেকে। বিচারক দুপক্ষের বাদানুবাদ থামিয়ে দিয়ে নির্দেশ দেন, বাকি একতরফা কথোপকথনটা বাজিয়ে শোনান। ফলে রজতকে সেটা শোনাতে হলো। পরদিন সকালে 10:30টায় বাসু সাহেবের অফিসে আসবে বলে কথা দেওয়া পর্যন্ত টেপ রেকর্ডারটা আদালতে জমা পড়ল। মাইতি জানতে চান, তারপর কি হলো? রজত বিস্তারিত বর্ণনা দেয়, অপরাজিতা আর রজত দুজন দুদিকে রওনা হওয়া পর্যন্ত। তখন রাত 10টা। মাইতি জানতে চান, তারপর কি হলো? মিস্টার পালের ইনস্ট্রাকশন ছিল ওকে যেন রিপোর্ট করি ওই রায়চৌধুরী ভিলার গেটের কাছে। সেখানে উনি আমার জন্য রাত 11টা পর্যন্ত অপেক্ষা করবেন। ভদ্রমহিলার গাড়ি বাঁকের মুখে মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল রিভলভারটা ফেরত নেওয়া হয়নি। হয়তো সেজন্য পরেশবাবু রাগারাগিও করবেন, কিন্তু ওর গাড়ির নাম্বারটা আমার মনে ছিল।
পরে রিভলভারটা ফিরে পাওয়া কষ্টকর হবে না। তাই গাড়ি ঘুরিয়ে আমি রায়চৌধুরী ভিলার দিকে ফিরে আসতে থাকি। কিন্তু কিছু দূরে থেকেই আমি দেখতে পাই ওই বাগান বাড়ির গেটের বিপরীতে পার্ক করা আছে মহিলার গাড়িখানা, WBF 9850। আমি বুঝতে পারি ওই মহিলাটিও ফিরে এসেছে। বিদায়কালে আমি যেমন লক্ষ্য করেছিলাম যে রায়চৌধুরী ভিলার কাছাকাছি একটু আবছায়াতে দাঁড়িয়ে আছে পরেশবাবুর 2457 নম্বর গাড়িটা, উনিও নিশ্চয়ই তা লক্ষ্য করেছেন। আমার আরো মনে হলো মহিলাটি বোধহয় পরেশবাবুর পরিচিতা, তাই স্ত্রীর উপস্থিতিতে উনি তার সঙ্গে দেখা করতে চান না। তার মানে ভদ্রমহিলাও পরেশবাবুর গাড়ির নম্বরটা জানে। তাই আমি পুনরায় গাড়ি ঘুরিয়ে নিজের বাড়ির দিকে চলে যাই। রাত তখন প্রায় 10:30। সেই সময় পরেশচন্দ্র WBF 2457 গাড়িটা ওখানে ছিল। ছিল, পরেশবাবুকে দূর থেকে দেখতে পেয়েছিলাম। গাড়ির কাছাকাছি দাঁড়িয়ে সিগারেট টানছিল। আসামিকে ঘটনাস্থলের কাছাকাছি দেখতে পাননি? নো স্যার, তিনি তার নিজের গাড়ির ভেতরে ছিলেন কিনা তো জানি না, কারণ তার গাড়ির সব আলো নেভানো ছিল। তবে তাকে কোথাও দেখতে পাইনি। মাইতি বললেন, তারপর আপনার এমপ্লয়ারকে টেপ রেকর্ডারটা কখন শোনালেন? কোথায় আর শোনালাম স্যার, পরদিন তো পরেশবাবুর পাত্তাই পেলাম না কোথাও। তারপর সন্ধ্যের এডিশনে একটা ট্যাবলয়েড পেপারে দেখলাম পরেশচন্দ্র পাল খুন হয়েছে আগের রাতে রায়চৌধুরী ভিলার গেটের কাছাকাছি। মাইতি এবার বাসু সাহেবের দিকে ফিরে পুনরায় একটা অহেতুক বাও করে বললেন, ইওর উইটনেস স্যার। বাসু এগিয়ে এসে বললেন, মিস্টার গুপ্ত, পরেশবাবু যখন আপনাকে রিভলভারটা দেন তখন আপনি কি তার নাম্বারটা দেখেছিলেন বা টুকে রেখেছিলেন? না স্যার। তাহলে আপনি বলতে পারেন না যে পিপলস এক্সিবিট এটাই সেই রিভলভার? হুবহু একই রকম রিভলভার তো দুটো। আপনি একজন লাইসেন্স প্রাইভেট ডিটেকটিভ মিস্টার গুপ্ত, সো আই রিপিট, তাহলে আপনি কি হলফ নিয়ে বলতে পারেন যে পিপলস এক্সিবিট এটা সেই রিভলভার? না স্যার, তা বলতে পারি না। আপনাকে আপনার এমপ্লয়ার নির্দেশ দিয়েছিল মেয়েটার সাথে ভাব জমাতে, তার বিশ্বাস উৎপাদন করতে, যাতে সে আপনাকে পেট্রোল পাম্প পর্যন্ত নিয়ে যায়। কারণ পরেশচন্দ্র জানতো পেট্রোল পাম্পে টেলিফোন আছে, সেখানে গেলেই সে জরুরি প্রয়োজনে একটা টেলিফোন করবে। ফোনে মেয়েটা কাকে কি বলল এইটুকু পরেশবাবু চুরি করে জানতে চেয়েছিল, ঠিক তো? হ্যাঁ স্যার, তাই। সেজন্যই ওর কোলে রিভলভারটা ফেলে দিয়েছিলেন? হ্যাঁ, ওর বিশ্বাস উৎপাদন করতে, যাতে আপনি বিশ্বাসঘাতকতা করার সুযোগ পান। কি? না না, যাতে আমি আমার এমপ্লয়ারকে রিপোর্ট করতে পারি। এক মুঠো টাকার জন্য আপনি মিথ্যা কথা বললেন যে আপনার গাড়ির টায়ারটা বাস্ট করেছে। সজ্ঞান মিথ্যা ভাষণ। এটা আমার প্রফেশন স্যার, আমাকে রোজগার করতে হয়, আমার সংসার আছে। আমার আনসার দ্য কোশ্চেন। এক মুঠো টাকার জন্য আপনি বিশ্বাসঘাতকতা করতে প্রস্তুত, সজ্ঞানে মিথ্যা ভাষণে প্রস্তুত। কি আশ্চর্য, আপনি বুঝতে চাইছেন না কেন? প্রফেশনের জন্য আমাকে অনেক কিছুই করতে হয় মিস্টার গুপ্ত। আমি ক্রমাগত ওই একই প্রশ্ন করে যাব যতক্ষণ না আপনি আমার প্রশ্নের জবাবে সরাসরি হ্যাঁ বা না বলেন। নাও, অ্যান্সার দ্য কোশ্চেন। এক মুঠো টাকা উপার্জনের জন্য আপনি আপনার উপকারীর প্রতি বিশ্বাসঘাতকতা করতে প্রস্তুত, সজ্ঞানে মিথ্যা ভাষণে প্রস্তুত। রজত গুপ্ত গোঁজ হয়ে দাঁড়িয়ে থাকে। মাইতি হঠাৎ উঠে দাঁড়ান। অবজেকশন ইওর অনার, এটা সাক্ষীর একটা কনক্লুশন। জাজ আনসারি বললেন, অবজেকশন ওভাররুলড, আনসার দ্যাট কোশ্চেন। রজত বলল, তাই যদি আপনি আমাকে দিয়ে বলাতে চান তাহলে হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি, তাই আমি তোমাকে সম্মুখে স্বীকার করাতে চাইছিলাম, যাতে তোমার চরিত্রটা আদালতে সমঝে নিতে পারে। এবার বলো, বিশ্বাসঘাতকতা সম্পন্ন করার পর, টেপ রেকর্ডারে তোমার উপকারীর কণ্ঠস্বর ধরে ফেলার পর ওকে কেন রবীন্দ্রনাথের উদ্ধৃতি শুনিয়েছিলে?
তখন তো দুমুঠো টাকা রোজগারের ধান্দা তোমার ছিল না। রজতের মুখ চোখ লাল হয়ে ওঠে। বাসুর বাচনভঙ্গিতে আপনি থেকে হঠাৎ তুমিতে অবতরণের অবজ্ঞায় বলে, কি বলতে চাইছেন স্যার? রবীন্দ্রনাথের কি উদ্ধৃতি আমি শুনেছি? না, শোনাও নেই, শুনেছ। অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা। শুনেছ, তা এনজয় করার অভিনয় করেছ, এবং তার আগে পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি পংক্তিটার ইঙ্গিত দিয়েছ। কেন মিস্টার সত্যান্বেষী? এই মিথ্যা রোমান্টিকতার দৃষ্টির পেছনে তো দুমুঠো টাকা রোজগারের ধান্দাবাজি ছিল না। মাইতি পুনরায় আপত্তি তোলেন। এবার আপত্তি গ্রাহ্য হলো। বাসু বললেন, দ্যাটস অল মিলর্ড। মাইতি উঠে দাঁড়িয়ে বলেন, বাদীপক্ষের এই শেষ সাক্ষী আমরা কনক্লুড করছি। এখন পরিষ্কার প্রমাণিত হলো যে এই সাক্ষী রাত 10টা 20 মিনিটে পরেশপালকে জীবিত অবস্থায় দেখেছে মিলর্ড, রায়চৌধুরী ভিলার গেটের সামনে সিগারেট টানতে। দেখেছে আসামির গাড়িটা কাছাকাছি পার্ক করা আছে। তখন আসামির এখতিয়ারে রয়েছে একটা লোডেড রিভলভার। আসামি সম্মুখে স্বীকার করেছে সে রাতে তার হেফাজতে একটা লোডেড রিভলভার ছিল, যাতে ছটা তাজা বুলেট। আই রিপিট ইওর অনার, ছটা তাজা বুলেট। তারপর দিন সকালে আসামি অকুস্থলে পুনরায় এসে হাজির হয়। এটা মার্ডারারদের একটা সাধারণ অবসেশন ইওর অনার, খুনের ঘটনাস্থলে ফিরে আসা। সে যাই হোক, মালি সুবলচন্দ্রর সাক্ষ্য থেকে আমরা জেনেছি আসামি কালো মতন কোনো একটা ভারী বস্তু। বাসু এই সময় বাধা দিয়ে বলে ওঠেন, সহযোগী কি মামলার মাঝখানেই আর্গুমেন্টটা চুকিয়ে ফেলতে চাইছেন? মাইতি বললেন, না না, আমি সাম আপ করছিলাম মাত্র। আনসারি বলেন, মিস্টার বাসু, আপনার আর কোনো সাক্ষী আছে? আছে ইওর অনার, কিন্তু তার পূর্বে আমি বাদী পক্ষের ওই সাম আপ করার শেষ সাক্ষীটি সম্বন্ধে কিছু বক্তব্য রাখতে চাই। আমার মতে ওই শেষ সাক্ষীটি সন্দেহাতীত ভাবে প্রমাণ করে গেল আসামি নির্দোষ। মাইতি উঠে দাঁড়ালো। তাই নাকি? সেটা কোন যুক্তিতে? বাদী পক্ষের উপস্থিতিতে এভিডেন্স অনুসারে আসামির চেয়ে সন্দেহের আঙুলটা ওই শেষ সাক্ষীর দিকেই বেশি নির্দেশ করছে। আসামি নাকি টেলিফোনে তার সলিসিটরকে বলেছিল যে তার রিভলভারে ছয়টা তাজা বুলেট। কিন্তু আসামি রিভলভার সম্বন্ধে কি জানে? হয়তো সে শুধু সিনেমাতেই বস্তুটি দেখেছে। চেম্বার খুলে ইন্ডেন্টেশন মার্ক লক্ষ্য করে কিভাবে তাজা আর ব্যয়িত বুলেট চিনতে হয় তা কি ওই মেয়েটি জানে ইওর অনার? কাউকে খুন করার বাসনা যদি থাকে, তাহলে কেউ কখনো টেলিফোনে ওভাবে বড়াই করতে পারে? অপরপক্ষে এক্সপার্টের মতে মৃত্যুর সময় সন্ধ্যা 6টা থেকে রাত 11টা, ওই সময়কালের মধ্যে একজন, মাত্র একজন ব্যক্তি নিজ স্বীকৃতি মতে নির্জনে মৃত ব্যক্তির মুখোমুখি দাঁড়িয়েছিল। সেই ব্যক্তি ওই শেষ সাক্ষী ইওর অনার। নিজ স্বীকৃতি মতে সে সময়ে তার হাতে ছিল একটা রিভলভার। সে গোয়েন্দা, তার নিজের রিভলভার আছে। সে জানে ছয়টা তাজা বুলেট কাকে বলে, কিভাবে তা চিনতে হয়। নিজ স্বীকৃতি মতে 2 টাকা উপার্জনের জন্য সে বিশ্বাসঘাতকতা করতেও প্রস্তুত, মিথ্যা কথা বলতে স্বীকৃত। অবশ্য 2-এর বদলে 4 টাকা পেলে সে হলফ নিয়ে আদালতে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারে কিনা তা আমরা জানি না, কিন্তু আমরা একথা নিশ্চিতভাবে জানি সহযোগী বাদীপক্ষের অ্যাডভোকেট কলকাতা থেকে এত দূর ছুটে আসতে পারলেন, অথচ সাহস করে একটা সহজ সরল প্রত্যাশিত প্রশ্ন সাক্ষীকে একবারও জিজ্ঞাসা করতে পারলেন না। বাপু, তুমি কি পরেশ পাল ওরফে সুশোভনরায়কে খুন করেছো? বলেই বাসু আসন গ্রহণ করলেন। যেন সি স খেলা। তৎক্ষণাৎ দাঁড়িয়ে উঠলেন মাইতি। বললেন, ইওর অনার, এটা কি হলো? এমন অন্তঃসারহীন, অবাস্তব
অসম্ভব আর্গুমেন্ট আমি জীবনে শুনিনি। ঠিক আছে, আমরা আদালতের কাছে আর্জি রাখছি, বাদী পক্ষকে তাদের কেস রিওপেন করার অনুমতি দেওয়া হোক। তাহলে ওই শেষ সাক্ষীটিকে আমরা সাক্ষীর মঞ্চে আরো একবার তুলব আর ওই বাহুল্য প্রশ্নটা জিজ্ঞাসা করব। বাসু সহাস্যে বললেন, প্রতিবাদী তরফে এতে আপত্তির কিছু নেই মিস্টার মাইতি। মাইতি ঋষভ কণ্ঠে গর্জে ওঠেন, মিস্টার রজত গুপ্ত, প্লিজ আপনি সাক্ষীর মঞ্চে আরেকবার উঠে দাঁড়ান। রজত গুপ্ত পাশেই দাঁড়িয়ে ছিল, সাক্ষীর মঞ্চে উঠে দাঁড়ালো। তুমি কি পরেশ পাল ওরফে সুশোভন রায়কে খুন করেছো? না। দ্যাটস অল মিলর্ড, এবার তুমি নেমে আসতে পারো। জাস্ট এ মিনিট। বাসু উঠে দাঁড়িয়েছিলেন, বলেন, কেস আপনি রিওপেন করছেন, ফলে আমার জেরাটা বাকি আছে মাইতি সাহেব। মিস্টার গুপ্ত, আপনাকে মিস্টার পরেশ চন্দ্র পাল প্রথম কবে গোয়েন্দাগিরিতে নিযুক্ত করেছিল? অবজেকশন ইউর অনার, এ প্রশ্ন আমরা আগেই করেছি এবং সাক্ষী তার জবাবও দিয়েছে। জাজ আনসারি বলেন, আই থিংক দ্য পিপি ইজ কারেক্ট মিস্টার বাসু। আপনি এ বিষয়ে কিছু বলবেন আর? আগে হ্যাঁ, সহযোগীর প্রশ্নটা ছিল, যতদূর আমার মনে আছে, কবে তিনি এ কাজে আপনাকে এমপ্লয় করেন। আর আমার প্রশ্নটা ছিল, প্রথম কবে মিস্টার পাল ওকে গোয়েন্দা হিসেবে নিয়োগ করে। মাইতি বলেন, দুটো তো একই প্রশ্ন। আমি তা মনে করি না। এই কাজে নিযুক্ত করার পূর্বেও মিস্টার পাল তাকে অন্য কাজে নিয়োগ করে থাকতেই পারেন মিস্টার মাইতি। সাক্ষীর জবানবন্দি আমরা শুনেছি। পরেশচন্দ্র প্রথম সাক্ষাতেই সাক্ষীকে তুমি বলেছে। কলকাতার এত গোয়েন্দা থাকতে পূর্ব পরিচয় ছাড়া পরেশবাবু কেমন করে ওকেই বা বেছে নিলেন আর প্রথম সম্বোধনেই সমবয়সীকে তুমি বললেন? এটা জানতে আমরা আগ্রহী। বিচারক বললেন, কারেক্ট, অবজেকশন ইজ ওভার রুলড। প্রশ্নটার জবাব দিন। রজত এবার বলল, প্রায় 3 বছর আগে। হোয়াট? চিৎকার করে ওঠেন মাইতি, ওই তুমি তো আগে কথা আমাকে বলনি। বাসু এদিকে ফিরে বলেন, আপনি কি রিডাইরেক্ট শুরু করলেন নাকি মিস্টার মাইতি? আমি কিন্তু আমার জেরা শেষ করিনি। মাইতি গুম হয়ে বসে পড়েন। বাসু সাক্ষীর কাছে জানতে চাইলেন, প্রায় 3 বছর আগে মিস্টার পরেশ পাল আপনাকে 2 সেট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বলেছিল কোনো একজন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে দিয়ে পরীক্ষা করাতে, তাই তো? ইয়েস স্যার। আপনি পরীক্ষা করিয়ে দেখেছিলেন সেই 2 সেট ফিঙ্গারপ্রিন্ট একই লোকের, ঠিক কি না? আগে হ্যাঁ স্যার, ঠিক। এক সেট ফিঙ্গারপ্রিন্ট ছিল 10টা আঙুলের টিপ ছাপের জেরক্স কপি, দ্বিতীয়টা কয়েকটা আঙুলের। অ্যাম আই কারেক্ট? ইয়েস স্যার। আপনার দুরন্ত কৌতূহল জাগ্রত হলো। হ্যাঁ, কিছুটা কৌতূহল হয়েছিল বই কি। না না, কিছুটা কৌতূহল হলে আপনি ওই 2 সেট টিপছাপের জেরক্স কপি করাবেন কেন? নাও, বিফোর ইউ আনসার, মনে রাখবেন আপনি হলফ নিয়ে সাক্ষ্য দিচ্ছেন। আগে হ্যাঁ স্যার, আমার বেশ কিছুটা কৌতূহল হয়েছিল। সেই জন্যেই 2 সেট জেরক্স করান? হ্যাঁ, ব্যাপারটা আমার কাছে সন্দেহজনক লেগেছিল। সন্দেহজনক কি বলছেন? আপনি লাইসেন্স গোয়েন্দা, স্পষ্ট বুঝতে পেরেছিলেন ওই 10টা আঙুলের ছাপ পুলিশ রেকর্ড থেকে সংগ্রহ করা কোনো একজন দাগী ক্রিমিনালের, তাই না? হ্যাঁ, সেটা অনুমান করা শক্ত নয়। সেজন্যই লাইসেন্স গোয়েন্দা হওয়ার সুযোগে লালবাজারের রেকর্ড থেকে ওই দাগী আসামির পরিচয় জানবার চেষ্টা করেন এবং সাফল্য লাভও করেন। দেখুন স্যার, আমি আমি মানে, আনসার মি, ইয়েস অর নো। জ্ঞাতসারে মিথ্যা সাক্ষী দেবেন না, আই ওয়ার্ন ইউ। ইয়েস। সেই দাগী আসামিটার নাম কি চাঁদু রায়? ইয়েস।
আপনি পরিষ্কার বুঝতে পারলেন কিভাবে পরেশ পাল মাত্র 3 বছরের মধ্যে ফুলে ফেঁপে উঠল, গাড়ি করলো, বাড়ি বানালো। আপনি 3 বছর ধরেই জানেন, পুলিশ জানে না, কিন্তু পরেশ পাল জানে চাঁদু রায়ের বর্তমান পরিচয়টা কি। পরেশ ব্ল্যাকমেলিং এ লাখপতি হচ্ছে। সাক্ষী ইতস্তত করে শেষ পর্যন্ত বলল, আগে হ্যাঁ, সেদিন থেকে আপনি নিজেও পরেশ পালকে ব্ল্যাকমেলিং করতে শুরু করেন, হুমকি দিয়ে যে আপনার কাছে যে জেরক্স কপি আছে তা লাল বাজারে জমা দিলে পরেশ পালের ব্ল্যাকমেলিং এর খেলা সাঙ্গ হবে, উপরন্ত পরেশের জেল হয়ে যাবে, তাই না? আমি ওরকম কিছু করিনি, আমি দৃঢ় আপত্তি জানাচ্ছি। তাই বুঝি, দৃঢ় আপত্তি। অল রাইট, এই 3 বছরে আপনি ওর কাছ থেকে কত টাকা পেয়েছেন মিস্টার গুপ্ত? গোয়েন্দা হিসেবে শুধুমাত্র প্রফেশনাল ফিটুকুই আমি নিয়েছি। আই নো, আই নো। টাকার অঙ্কে সেটা কত? 10,000। বললাম তো, আমার সার্ভিসের ফিটুকু, টাকার অঙ্ক আমার মনে নেই। 20,000 টাকা 3 বছরে? হতে পারে। বছরে গড়ে 10, 3 বছরে কত? 30,000। বলছি তো আমার মনে নেই। 50,000-এর বেশি? না, অত হবে না। তবে অন্তত 40,000-এর ওপর? বলছি তো আমার মনে নেই স্যার। আদালতের দিকে ফিরে বাসু বলেন, ইওর অনার, পয়সা পেলে এই ব্যক্তি বিশ্বাসঘাতকতা করতে রাজি, মিথ্যা কথা বলতেও রাজি, ব্ল্যাকমেলিং যে করেন তার নিজ মুখে স্বীকার করলেন। এমন একটা গোয়েন্দা, সহযোগীর ভাষায় আবার সত্যান্বেষী, নিহত ব্যক্তিকে জীবন্ত অবস্থায় শেষবার দেখেছেন। দেখেছেন নির্জনে, এমন একটা সময়ে যখন অটোপসি সার্জনের মতে মৃত্যুটা সংঘটিত হয়েছিল। আর ওই সময় নিজ স্বীকৃতি মতে তার হাতে ছিল মার্ডার ওয়েপন, যার নাম্বারটা একজন প্রফেশনাল গোয়েন্দা হওয়া সত্ত্বেও তিনি অস্ত্রটা গ্রহণ করার সময় টুকে রাখেননি। অথচ সিলিন্ডার খুলে দেখে নিয়েছেন তাতে ছটা তাজা বুলেট। আমার আর কিচ্ছু বলার নেই ইওর অনার, আদালত নিজ সিদ্ধান্তে আসবেন। দায়রা জজ আনসারি সামনের দিকে ঝুঁকে পড়ে বললেন, ফিঙ্গারপ্রিন্টের কথাটা আপনি কি করে আবিষ্কার করলেন? মাইতি বলে ওঠেন, স্রেফ আন্দাজে ঢিল ছুঁড়ে ইওর অনার। আনসারি ভৎসনা মিশ্রিত কণ্ঠে বললেন, তাহলে তো বলতে হবে অদ্ভুত টিপনার, আন্দাজে অন্ধকারে উনি বুলসাইয়ের কেন্দ্রবিন্দুটা বিদ্ধ করেছেন। বলুন মিস্টার বাসু, হঠাৎ ফিঙ্গারপ্রিন্টের কথা কেন মনে এলো আপনার? বাসু উঠে দাঁড়ালেন, বললেন, আপনি আমাকে বাধ্য করলেন তাই বলি, বাদী পক্ষের অপদার্থতায়। সহযোগী তার আর্গুমেন্ট করেননি, কিন্তু সকাল থেকে যে 10-15 জন তার তরফে সাক্ষী দিল তাদের সাক্ষ্য সাম আপ করেছেন। সে সময় আসামির মোটিভ সম্বন্ধে তিনি একটি মাত্র বাক্য উচ্চারণ করেননি। আমরা জেনেছি অপরাজিতা কর আর সুশোভন রায় একই বাড়িতে থাকে দীর্ঘদিন। এদের মধ্যে একে অপরজনকে কেন হত্যা করবে, কি উদ্দেশ্য? বাদীপক্ষ এ বিষয়ে নীরব। ফলে আমাকে অন্যান্য বিষয়ে তদন্ত করতে হয়েছে ইওর অনার। যে কাজ ছিল আরক্ষা বিভাগের তাই আমাকে করতে হয়েছে। আর সেজন্যই আমি এমন অনেক তথ্য জানি যা সহযোগী জানেন না। আনসারি ঝুঁকে পড়ে বলেন, আপনি জানেন কে কোন উদ্দেশ্যে এই খুনটা করেছে? বাসু ক্ষণকাল নতমস্তকে অপেক্ষা করে বললেন, এ প্রশ্নের জবাব কি প্রকাশ্য আদালতে দেওয়া শোভন হবে ইওর অনার? জাজ নিজেকে সামলে নিলেন, বললেন, আদালত বন্ধ হলে আপনারা দুজন, মিস্টার মাইতি এবং মিস্টার বাসু, আমার চেম্বারে দেখা করবেন। নাও, আপনি কি প্রতিবাদী পক্ষের কোনো সাক্ষীকে মঞ্চে তুলবেন? আগে হ্যাঁ স্যার, আমার বিরুদ্ধে যিনি 1 কোটি টাকা ড্যামেজ স্যুট করেছেন, তবে ওই কারণেই প্রথম থেকে তাকে আমি
হোস্টাইল উইটনেস হিসেবে লিডিং প্রশ্ন করার আর্জি রাখছি। দায়রা জাজ বললেন, ইয়েস, আপনি লিডিং প্রশ্ন করতেই পারেন। দ্য উইটনেস বাই ভার্চু অফ হিজ লস্যুট একজন হোস্টাইল উইটনেস। বাসু বললেন, মিস্টার ইন্দ্রনারায়ণ চৌধুরী, প্লিজ টেক ইউর সিট অন দ্য উইটনেস স্ট্যান্ড।